আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। মুজিব বর্ষ সুবর্ণ জয়ন্তীতে কাউকে ক্ষুধার্ত গৃহহীন না রাখতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনীতির শক্তিশালী দেশ মনে করে শ্রীলঙ্কা। বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানাজা। নোয়াখালীর বসুরহাটে পারিবারিক কবরস্থানে দাফন। এবং দেশে করোনায় আরো 18 জনের মৃত্যু। টিকা কিনতে সরকারকে $50 কোটি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। এছাড়াও সোশ্যালিজম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। রাজধানীতে হাজারো তরুণকে পরিচ্ছন্নতার কাজে শপথ করানোর খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। দেশের একটি মানুষও ক্ষুধার্ত ও গৃহহীন থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে তিনি বলেছেন, প্রতিটি ঘরে আলো জ্বালানোর ব্যবস্থাও করা হবে। সেই সময় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অর্থনীতির শক্তিশালী দেশ বলে প্রশংসা করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে। নীলাদ্রি শেখর রিপোর্ট করছেন। মুজিব শতবর্ষ আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপাকসে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতিথিদের কাছে মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক হস্তান্তর করেন শতবর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও বলিষ্ঠ নেতৃত্বের কথা স্মরণ করে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, ওই পথ ধরে শেখ হাসিনার নেতৃত্বেও বাংলাদেশের অগ্রগতি হচ্ছে। Few countries in the world have the kind of fertile land that we have. The geographical location of our two countries provide ample opportunities for us to enhance closer maritime, shipping, trade and people-people contacts. Bangladesh is considered one of the key emerging economic powerhouses in South Asia. It remains an important trading and investment partner for my country. Our exchanges have continued to grow rapidly during the last few decades. বাংলাদেশকে উন্নয়নের পথে নেয়ার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা জানান, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই মূল লক্ষ্য। বাংলাদেশের একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, গৃহহীন থাকবে না। প্রতিটি মানুষের ঘরে আমরা আলো জ্বালব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব দিক থেকে আমাদের দেশের মানুষ যেন উন্নত সমৃদ্ধ জীবন পায়। জাতির পিতার এই 101 জন্মদিন আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা সেই প্রতিজ্ঞাই নেই যে জাতির পিতা যে স্বপ্ন রেখে গেছেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলাদেশ। পরে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেরই নেতা ছিলেন না, ছিলেন বিশ্ব নেতা। তাই তার এই জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে পেরে বিশ্ব নেতারা হয়েছেন সম্মানিত। পাশাপাশি বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রায় তারা পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ।
নোয়াখালীতে বর্ষিয়ান রাজনীতিবিদ ও প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান দেশের বিশিষ্ট নাগরিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ। এরপর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও নয়াপল্টনে জানাজা হয়। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ। খোলা হয় শোক বই। শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট নাগরিক, ভক্ত, অনুরাগী সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা ভরে স্মরণ করেন তাদের প্রিয় নেতাকে। রাজনীতিতে তার অ্যাপ্রোচটা খুব পরিচ্ছন্ন ছিল, পরিষ্কার ছিল এবং সেটা বোঝা যেত। ব্যারিস্টার মওদুদ আহমদ সেই আগরতলা মামলা থেকে শুরু করে অদ্যাবধি জীবনের শেষ পর্যায় পর্যন্ত জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন। আমাদের এই যে অভিজ্ঞ নেতারা আমাদেরকে চলে যাচ্ছেন, অবশ্যই আমাদের বিএনপি রাজনীতিতে শূন্যতার সৃষ্টি হচ্ছে। তবে আমাদের বিশ্বাস যে এই প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সেই শূন্যতাকে পূরণ করতে পারবে। মুক্তিযুদ্ধের একজন অন্যতম নায়কের পৃথিবী থেকে চলে গেলেন। ধর্ম নিয়ে গভীর আগ্রহ, আপনারা তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাত। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সহ সিনিয়র আইনজীবীরা। বেলা 11টায় মরদেহ নেওয়া হয় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জানাজায় অংশ নেন বিএনপি ও শরিক দলের সিনিয়র নেতারা। জানাজা শেষে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। শুধুমাত্র বিএনপির জন্য নয়, এটি সমগ্র দেশের জন্য, জাতির জন্য একটা অপূরণীয় শূন্যতা। এরপর মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। সেখানে জানাজা শেষে বসুরহাটে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আগের দিনের তুলনায় দেশে আবারও করোনায় প্রাণহানি বেড়েছে। করোনা ভাইরাসে শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে 18 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 8642 জন, মৃত্যুর হার 1.52%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1618 জন। এ পর্যন্ত মোট সুস্থ 5,19,141 জন। সুস্থতার হার 91.59%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 18,987 এবং পরীক্ষা হয়েছে 18,917। এই সময় শনাক্ত 1,899 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 10.04%। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 5,66,838 জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার 12.98%। 5,40,00,000 মানুষের জন্য করোনা টিকা কিনতে প্রায় 4,250 কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার বহুজাতিক ব্যাংকটির সদর দফতর ওয়াশিংটনে বোর্ড সভায় এই ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে সরকার ঘোষিত 40% মানুষকে টিকা দেবার যে পরিকল্পনা তার প্রায় পুরোটাই বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্পল বলেছেন, অতিরিক্ত এই অর্থায়নের ফলে কোভিড-19 এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্রিপেয়ারনেস প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নের পরিমাণ দাঁড়ালো $60 কোটি। কোভিড-19 এর টিকা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার যে 3টি দেশকে শুরুতেই বিশ্বব্যাংক সহায়তা দিয়েছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। The government of Bangladesh took prompt action when the pandemic broke to prevent, treat and contain the spread of the virus last year. Now that the vaccines are available, the government has again taken quick action to combat COVID-19 by rolling out a national vaccination program. For this, the World Bank just approved $500 million financing to help procure and expand storage facilities for vaccines. স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এক গণযুদ্ধ। সেই গণযোদ্ধাদের অনেকে নিজের এলাকার নতুন প্রজন্মের কাছেও অজানা অচেনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এরকম বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করেছে চ্যানেল আই। পরাগাজিমের সঙ্গে কথোপকথনে আজ থাকছে কিশোরগঞ্জ জেলার ভৈরবের কালিকা প্রসাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিনের কথা। আমি যুদ্ধে গেছি যে আমরা দেশ যদি স্বাধীন না হয় তাহলে আমরা পশ্চিমা
শোষক শাসনের বিরুদ্ধে আমরা মুক্ত পাবো না, তাদের অত্যাচারের বিরুদ্ধে। বাংলাদেশ স্বাধীনতার ইচ্ছা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এবং জনগণের মুক্তির আশায় আমরা ভারতে চলে যাই। ভারতে গিয়ে আমরা তুরায় আমরা ট্রেনিং দিই। 11 নম্বর সেক্টরে আমাদের কিশোরগঞ্জের লোক খুব কম গেছে, সেই জন্য বিভিন্ন থানার লোক সংগ্রহ করিয়া আমরা ডালো সেন্টারে রাখিয়া আমরা হামিদ কোম্পানি মেঘনা রিভার ফোর্স নামে আমরাকে বাংলাদেশের ভিতরে পাঠাই। ভৈরব এসে আমরা ভবানীপুর একটা প্রাইমারি স্কুলে আমরা এই ক্যাম্প করি। পাক বাহিনীরা শ্রীনগর গ্রাম আক্রমণ করে, ওইখানে আক্রমণ করিয়া তারা 5 জন লোক শ্রীনগরে মারা ফেলছে, হত্যা করছে। হত্যা করা এই সুযোগ পায় আমরা পাক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ করি। 3 জনে মারা গেছে, আর কিছু রাজাকার মারা গেছে। তারপরে আমরা কুলিয়াচর উপজেলা যাই, এখানে গিয়া গাইলকাটা প্রাইমারি স্কুলে আমরা আবার ক্যাম্প স্থাপন করি। ওইখান থেকে আমরা কালিকাপ্রসাদ রেল স্টেশন যে রাজাকার বাহিনী আছেন 25 জন রাজাকার আমরা এখানে হত্যা করে কালিকাপ্রসাদ মুক্ত করি। পরের দিন আমরা গাজী থেকে রেল ব্রিজ আমরা উড়াইয়া দিই, সংযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। তারপরে আর তারা আসে নাই। 19 তারিখে পাক বাহিনী আত্মসমর্পণ করছে। ডিসেম্বরের 19 তারিখ ভৈরব আমরা মুক্ত করি। আমরা যুদ্ধ করছি দেশের মানুষের মঙ্গলের জন্য, এই গরিব সাধারণ মানুষের অন্ন আহারের জন্য, স্বাধীনতার জন্য, দুঃখ কষ্ট দূর হওয়ার জন্য। এবারে আই স্পোর্টস। দর্শক, খেলাধুলা সব আপডেট নিয়ে আজ আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী। যাচ্ছি তার কাছে। আরিফ। রিতা, ধন্যবাদ। শুরুতেই বাংলাদেশ নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজ। টাইগারদের ম্যাচ দেখতে উঠতে হবে ভোর 4টার আগে। বাংলাদেশ সময় রাত 3:30টায় টস আর 4টা থেকে ম্যাচ শুরু। নিউজিল্যান্ডের কোনো মাঠে কখনোই কোনো ম্যাচ জিতেনি বাংলাদেশ ক্রিকেট দল। তিক্ত এই পরিসংখ্যান পেছনে রেখে অবশ্য জোর প্রস্তুতি হয়েছে এবার। মাঠে সেটি প্রমাণ করতে পারলে ভাঙতে পারে অতীতের রেকর্ড। এভাবেই নিজের দলকে সাহস জুগিয়েছেন ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল। প্রথম ম্যাচের প্রিভিউ আদিল আহমেদ শানের কাছে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে 35 ওয়ানডের মধ্যে বাংলাদেশ 13টিই খেলেছে নিউজিল্যান্ডের মাঠে, যেখানে একটিতেও জয় নেই টাইগারদের। সেই পুরনো পরিসংখ্যান পেছনে ফেলে এবার নতুন ইতিহাস লেখার পালা। তারই সলা পরামর্শ টিমমেটদের সাথে টাইগার কাপ্তানের। নিউজিল্যান্ডে আমাদের ভালো কোনো রেকর্ড নেই, আমাদের সামনে সুযোগ সেটা পরিবর্তনের। যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই জয়ের সুযোগ থাকে। পরিকল্পনা মাঠে কাজে লাগাতে পারলেই সেটা সম্ভব হয়। দলে তরুণদের আধিপত্য থাকবে, বিশেষ করে পেস বোলারদের। আশা করি শুরুটা ভালোই হবে। একাদশে 3 পেসারের সঙ্গে স্পিনার মিরাজকে নিয়ে আক্রমণ সাজানোর পরিকল্পনা। নিউজিল্যান্ডের কন্ডিশনে পেসারদের উপরই আস্থা রাখছেন তামিম। পেস অ্যাটাকটা সত্যিই আমাদের দুর্দান্ত, যা আগে আমাদের ছিল না। অনুশীলনে এবং প্রস্তুতি ম্যাচে পেসাররা ভালো করেছে, তাদের পারফরমেন্স দেখতে আমি মুখিয়ে। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের একাদশে থাকছেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও নির্ভরযোগ্য রস টেইলর। ক্যারিয়ারের 100তম ওয়ানডেতে দেশকে নেতৃত্ব দেওয়ার বিরল সুযোগ টম লাথামের সামনে। 100তম ওয়ানডে খেলবো, এমন বিশেষ ম্যাচে জয়ই তো চাইবো। অধিনায়কত্ব নিয়ে চাপ নিচ্ছি না, এটা উপভোগের। কোয়ারেন্টাইনের বড় ধকল পোহাতে হয়েছে বাংলাদেশকে, এরপরও এসব মেনে তারা খেলতে প্রস্তুত আছে, তার জন্য ধন্যবাদ। ওয়ানডে সিরিজের পরের 2 ম্যাচ 23 ও 26 মার্চ ক্রাইস্টচার্চ এবং ওয়েলিংটনে। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। নিউজিল্যান্ড সিরিজ শেষ করে এসে 12 এপ্রিল শ্রীলঙ্কায় যেতে হবে টাইগারদের। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ শ্রীলঙ্কা 2 ম্যাচ টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। কোভিড প্রটোকল মেনে পুরো সিরিজটাই হবে ক্যান্ডির পাল্লেখেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 17 ও 18 এপ্রিল দুদিনের একটি প্রস্তুতি ম্যাচে নিজেরাই খেলবে টাইগাররা। এরপর 21 থেকে 25 এপ্রিল হবে প্রথম টেস্ট এবং 29 এপ্রিল থেকে 3রা মে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা। এবার ফুটবল। 3 নেশনস ফুটবল টুর্নামেন্টে খেলতে এখন নেপালে বাংলাদেশ ফুটবল দল। আজ থেকেই শুরু হয়েছে টিম প্র্যাকটিস। সকালে হোটেলেই জিম সেশন করেছেন ফুটবলাররা। এরপর বিকেলে কাঠমান্ডু আর্মি প্লেগ্রাউন্ডে অনুশীলন হয়েছে লাল সবুজের ফুটবল দলের। ইংল্যান্ড থেকে সরাসরি নেপালে দলের সাথে যোগ দিয়েছেন গোলকিপিং কোচ লেস ক্লিভলি।
ফুল কোচিং স্টাফ পাইছি, আমাদের গোলকিপার কোচ লেজ চলে আসছে আজকে। তো আশা করি আমরা এই ট্রেনিং সেশন থেকে 2-3 দিন যে সময় পাবো সবাই বোঝাপড়াটা ভালো করবো, আরও ভালো করে আমরা যে ম্যাচগুলো আছে সামনে ভালো একটা রেজাল্ট উপহার দেবো দেশকে। এই সাথে শেষ করছি আজকের স্পোর্টস। ফিরছি হৃদিতার কাছে। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সুনামগঞ্জের শাল্লার হিন্দু অধ্যুষিত গ্রামে হামলার ঘটনায় বিএনপির হাত আছে। দেশ যখন উন্নয়নের পথে চলছে, বিএনপি তখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের দুঃসময়ের দলকে ঐক্যবদ্ধ রাখতে জিল্লুর রহমানের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন তথ্যমন্ত্রী। দেশে যখন বিদেশি মেহমানরা আসছে, তখন এই পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের যে শান্তি স্থিতি আছে সেটার উপর কালিমা লেপন করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য পরিকল্পিতভাবে শাল্লায় এই ঘটনা ঘটানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ জানাবো, এই ধরনের অপরাজনীতি না করে আপনারা ষড়যন্ত্রের পথ পরিহার করে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসুন। অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি নিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। মেক্সিকোতে পুলিশের গাড়ি বহরে বন্দুকধারীদের হামলা, পুলিশ ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তা সহ নিহত 13। সময়টা আমরা পার করেছি, সেই সময়ে বাংলাদেশ এবং বিশ্ব পরিস্থিতি, সেইটার পুরো চিত্রটা কিন্তু আমরা এই বইয়ের মাধ্যমে পাবো, পাঠকরা পাবে। একদিকে এখানে যেই আমরা প্রিয়জনদের হারিয়েছি, আপনি দেখবেন এখানে আনিসুজ্জামান স্যারের কথা, কামাল লোহানির কথা, মুস্তফা কামাল সৈয়দ, এবং শুধু বিশিষ্ট বা বিখ্যাত না, অনেক অখ্যাত লোক যিনি তার বাড়িতে এক সময় এই কৃষি কর্মের কাজে এসছেন, কোনো একটা কাজে, এখন তিনি কি বিপন্ন অবস্থায় আছেন, সেই মানুষদের কথাও, বিপন্ন মানুষদের কথাও এখানে আছে। কিন্তু এই করোনা ক্রাইসিসের মধ্যে মানুষ তাদের জীবনযাত্রা কিভাবে অতিবাহিত করছে, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিষয়ের উপরে উনি বইটি লিখেছেন। বইটি একটি চমৎকার বই। এছাড়াও মেলার বিভিন্ন স্টলে নতুন বইয়ের জন্য ভিড় করেন বইপ্রেমীরা। আসার সময় দেখলাম যথেষ্ট স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, মানে দূরত্ব থেকে শুরু করে ভিতরে যখন প্রবেশ করলাম। আমি এই মহাকাব্য রচনা করেছি যাতে বঙ্গবন্ধুর জীবন এবং দর্শন পুরোপুরিভাবে প্রকাশিত হয়েছে। নতুন নতুন লেখা আসে, তাদের নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন আইডিয়াগুলো আমাদের সামনে আসে। এই বইতে মোটামুটি অনেকগুলি বিপ্লব, সিপাহী বিপ্লব থেকে শুরু করে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, চীনের বিপ্লবগুলো নিয়ে মানে একটা বইতে আমি একটা কম্পাইলেশন করার চেষ্টা করেছি। ছুটির দিন ছাড়া মেলা চলবে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। তার সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই প্রধানমন্ত্রী অনুষ্ঠান উপভোগ করেন এবং নৈশভোজে অংশ নেন। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোর মধ্যাঞ্চলে পুলিশের গাড়ি বহরে বন্দুকধারীদের হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের সদস্য ছাড়াও ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের এজেন্টরাও আছেন। বৃহস্পতিবার মেক্সিকো রাজ্যের কোটেপেক হরিনাস পৌরসভায় এই চোরাগোপ্তা হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া পুলিশের গাড়ি ও রাস্তার ধারে পড়ে থাকা মৃতদেহ দেখা গেছে। তবে এখন পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার করেনি। সোশ্যালিজম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ।
নিজের স্বার্থে খাল দখল করতে না এবং যেখানে সেখানে ময়লা না ফেলতে জনপ্রতিনিধি সহ সবাইকে আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বলেন, প্রত্যেককে নিজ এলাকা নিয়ে সচেতন থাকলে শহর পরিচ্ছন্ন থাকবে, মশাও কমে যাবে। মাসুদ শাকিরের রিপোর্ট। দেশজুড়ে ফেসবুক ভিত্তিক পরিচ্ছন্নতা গ্রুপ বিডি ক্লিন আপের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মোহাম্মদপুর 31 নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা অভিযান। উপস্থিত হাজারো তরুণকে পরিচ্ছন্নতার শপথ করান মেয়র আতিকুল ইসলাম। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্ন ঢাকার জন্য কাজ করা শিশু কিশোরদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। তোমরা যে কাজে আজকে মনোযোগ দিয়েছো আমাদের মেয়র সাহেবের নির্দেশ মতো তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা অবিরাম কাজ করে যাও। মেয়র বলেন, এই শহর আমার, আপনার, সবার। শুধু নিজের বাড়ি পরিষ্কার রেখে যত্রতত্র ময়লা ফেলা ঠিক নয়। কিন্তু দুঃখ লাগে তখনই খালটা দখল করে ফেলি নিজের জন্য। মাননীয় সংসদ সদস্যকে বলছি যে কি অবস্থা ঢাকা শহরে, যখন দেখি নিজের জায়গার জন্য নিজের ঘরটা পরিষ্কার রাখি, ময়লাটা ফেলে দিই বাইরে। দোকান সকালবেলা খোলার পরে দোকানের ময়লাগুলা ফেলে দেয় ড্রেনের ভিতরে। আপনারা ময়লা ফেলে দিবেন বাইরে আর আমাদের আগামীর ভবিষ্যৎ বিডি ক্লিন রাস্তা পরিষ্কার করবে, এটি হতে পারে না। বিডি ক্লিনের হাজারো সদস্য দিনভর 31 নম্বর ওয়ার্ডের সব ময়লা পরিষ্কার করে। মাসুদ শাকির, চ্যানেল আই, ঢাকা। এবারে অর্থনীতি সংবাদ। মহামারীর মধ্যেও নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি। বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে একমাত্র চীনই গত বছর ইতিবাচক প্রবৃদ্ধির দেখা পেয়েছে। বছর শেষে দেশটির মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 2.3%। বর্তমানে অর্থনৈতিক সব সূচক প্রবৃদ্ধির রেকর্ড করে চলেছে। এজন্য বিশ্লেষকেরাও চলতি বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের পূর্বাভাস বারবার বৃদ্ধি করছেন। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে সেফ আইডিয়াল হেলথ কেয়ার নামে 24 ঘন্টার বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম মহানগরী বহদ্দারহাট 1 কিলোমিটার এলাকা আইডিয়াল হেলথ কেয়ার শুভ উদ্বোধন করেন বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খান। হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডাক্তার হোসেন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার জিএম মারুফ। এ সময় বিএমএ সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। সুনামগঞ্জের তাহিরপুরে হাঁসের খামার করে কোটিপতি হয়েছেন এজাহারুল মিয়া। তার খামারে উৎপাদিত ডিম শুধু দেশেই নয়, রপ্তানি হচ্ছে বাইরেও। সুনামগঞ্জ থেকে একে মহিমের পাঠন তথ্য ভিডিও চিত্র রাজীব আহমেদের রিপোর্ট। 22 বছর আগে তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ের দুতমা গ্রামের হাঁসের খামারে চাকরি করতেন এজাহারুল মিয়া। 2 বছর পর 350টি হাঁস নিয়ে নিজেই শুরু করেন হাঁসের খামার। প্রথমবারের লোকসান গুণে পরে আবারও ওই পেশায় ফেরেন তিনি। 2000 হাঁস কিনে আনি, তখন আস্তে করে মনে করেন যে প্রতিদিন 500-600 এরকম আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন চূড়ান্ত পর্যায়ে যায় তখন 1500-1600 ডিম আমি পাড়াইতে পারি প্রত্যেক খামার থেকে। এখন দেখা গেল কি এইভাবে আমি সিজনে 15-16 লাখ টাকা আমার কোনো বছর ইনকাম হয়, কোনো বছর 8 লক্ষ টাকা ইনকাম হয়, মানে সমস্ত খরচ আদি বাদে। এজাহারুলের খামারে কর্মসংস্থান হয়েছে অনেকের। সরকার থেকে একটু প্রতিষ্ঠান করতো তাহলে আর একটু বেশি হয়ে যেত, নাহলে যেই জামজট মানে যেই আউরের অবস্থা এখন তো মানে পুরো মতো খামার টিকায় রাখা যাচ্ছে না। সরকার থেকে কোনো কিছু অনুদান হেল্প করে আমার মনে হয় আমার জামালপুর যারা আমি দিতে পারবো। হাওর অঞ্চলের হাঁসের খামারিদের বেশি গুরুত্ব দিয়ে দক্ষ করে গড়ে তুলছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। হাসপাতালে যারা গবাদি পশু নিয়ে আসেন তাদেরকে আমরা চিকিৎসা এবং কৃত্রিম প্রজননের সহায়তা দিয়ে থাকি। স্পেশালি আমাদের তরফ থেকে ট্রেনিং, মানে মানুষকে উদ্বুদ্ধকরণ এবং মানুষকে টেকনোলজিক্যালি স্ট্রং করে তোলা, এটাই আমাদের প্রধান
অবজেক্টিভস এন্ড গোল। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে একজন খামারি 10,000 হাঁস পালন করে প্রতিদিন 8,000 ডিম উৎপাদন করতে পারবেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুরের দুর্গম ঈশানবালা ও মধ্যচরে জীবনমান উন্নয়নে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই দুটি চরের অন্তত 7,000 পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্র শ্রমিক আহমেদের রিপোর্ট। বন্যা, নদী ভাঙন ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জীবনযুদ্ধ। নাগরিক সুবিধাবঞ্চিত চর ঈশানবালা ও মধ্যচরের 50,000 জনগোষ্ঠী। প্রায় 3 দশক আগে মেঘনায় জেগে ওঠা চরে নেই বিদ্যুতের আলো। মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুরের হাইমচরের নীলকমল ইউনিয়নের চরগুলোতে বিদ্যুতায়নের এই উদ্যোগ। শরীয়তপুর থেকে 6টি সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে বৈদ্যুতিক লাইন স্থাপন করা হয়েছে। চিন্তা করি নাই, ওখানে ইনশাআল্লাহ আইছে, আমরা খুশি। বাতিয়া জ্বলছিল ওই কেরাসিন তেল দিয়া, এখন কারেন্ট আসছে, এখন ফুলহাইন ভালো লেখাপড়া করতেছে দেখে চোখে। আমাদের খুব খুশি লাগতে আছে, আমাদের ছেলে মেয়ে পড়ালেখা করতে পারবে, আমরা খেতি কামার করতে পারবো, মোটরে পানি দিতে পারবো। ইতিমধ্যে প্রকল্পের 99% কাজ শেষ হয়েছে। 50,000 মানুষ উপকৃত হবে। ছাত্র ছাত্রী, স্কুল, মাদ্রাসা, মানুষ, সাধারণ মানুষ চলাফেরার ক্ষেত্রে নানান ধরনের উপকৃত হচ্ছে এই চরবাসী। এতদিন শুধু হলো সেই সোলার প্যানেল বসায় বিদ্যুৎ পেত, কিন্তু আজকে ওনারা গ্রিডের বিদ্যুৎ পাচ্ছে এবং এখানে যে কোনো কাজে তারা বিদ্যুৎ ব্যবহার করতে পারে। উপকারভোগীদের আশা, চরাঞ্চলে বিদ্যুতায়ন এখানকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শ্রমিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। খামার যান্ত্রিকীকরণ আরো জনপ্রিয় করতে বিভিন্ন কর্মকাণ্ড আয়োজন করছে কৃষি মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে দিনাজপুরের নসিপুরে কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দেশের প্রধান কৃষি যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস, জাপানি ইয়ানমার সহ অন্যান্য আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউল ইসলাম, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইসরায়েল হোসেন সহ অন্যরা। আবারও অশোক লেলান রিফাত অটোস বিরতি। ফিরে এসে যা দেখবেন, সচেতনতার অভাবে মুখের ভেতর জীবনহানির মতো রোগ বহন করছে মানুষ। মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ। সানসিল্ক পিঙ্ক ব্যবহারে চুল দেখায় ঘন, আর ঘন চুলে সব পসিবল। ঘন চুলে হয়ে যাও পপুলার অথবা পাওয়ারফুল কিংবা দারুণ সুন্দর। ঘন চুলে সব হেয়ার স্টাইল পসিবল। 3 টাকায় সানসিল্ক পিঙ্ক থিক অ্যান্ড লং উইথ কেরাটিন ইয়োগার্ট চুলকে দেখায় ঘন। এখন 16% এক্সট্রা 3 টাকায়।